নমস্কার, কথা মেন্টাল হেলথে আপনাদের স্বাগত। আমি ডাক্তার গার্গী মণ্ডল আর সঙ্গে আছেন ডাক্তার নির্মাল্য মুখার্জি। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডারে ওষুধের কতটা গুরুত্ব রয়েছে। আমাদের অনেক মা বাবাই এসে জিজ্ঞেস করেন এডিএইচডিতে কেন ওষুধ দিচ্ছেন, কেন শুধু কাউন্সেলিং দিয়ে সারছে না বাচ্চা বা সারবে না কেন, এবং ওষুধ খেলে কতদিন খেতে হবে, এরকম ওষুধ সম্পর্কিত নানাবিধ প্রশ্ন আমরা পাই। ওষুধের সাইড এফেক্ট কি ইত্যাদি ব্যাপার। তো আজ আমরা ডাক্তারবাবুর কাছ থেকে এডিএইচডির ওষুধ সম্পর্কে আমরা জেনে নেব। থ্যাংক ইউ ডক্টর গার্গী এই গুরুত্বপূর্ণ টপিকটা আজকে তুলে ধরার জন্য। তো এডিএইচডি নিয়ে আমাদের আগে অনেকগুলি ভিডিও বানানো আছে, আমি বলবো সেগুলিকে দেখতে। সেখানে আমরা কাউন্সিলিং, প্যারেন্টিং টিপস, অ্যাটেনশন বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ যেগুলো বাড়িতে করা যায় সেগুলো নিয়ে আমরা অলরেডি বলেছি। এবং এডিএইচডি কি সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে বলে দিই, এডিএইচডি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে বাচ্চার মনোযোগিতা বা মনোসংযোগের অভাব হয় এবং সে প্ল্যান করতে পারে না কোনটাকে আগে করবে কোনটাকে পরে করবে। সে ডিসকার্ড বা ইগনোর করতে পারে না যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তার সাথে বাচ্চা অতিরিক্ত মাত্রায় চঞ্চল, এক জায়গায় বসতে পারছে না, ইম্পালসিভ, অল্পতেই রেগে যাওয়া, এগুলো থাকে। তো এতে আমার কাছে যখন আমাদের ক্লিনিকে যখন বাচ্চারা আসে, স্কুল থেকে বলে পাঠানো হয় যে কাউন্সিলিং করিয়ে আনো, ঠিক হয়ে যাবে। এবং মা বাবাও স্বভাবত সেটাই চায়। এবং তারপর আমি অ্যাসেসমেন্ট করার পর যখন দেখি যে এডিএইচডি এই ডেভেলপমেন্টের যে ডিলেটা, যে ওর মনঃসংযোগ বা আমাদের এই জায়গাটা ফ্রন্টাল লোব আছে, এই জায়গাটাতে ব্রেন যে অংশটা আমাদের পুরো শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গার ডেভেলপমেন্টটা যখন আমি দেখি এবং বলি যে এটা ওষুধ দিয়ে একটু উন্নতি করতে হবে তবেই কাউন্সিলিং কাজ হবে, তো তখন বাবা মারা স্বভাবতই একটু ভয় পেয়ে যান বা একটু আশ্চর্য হয়ে যান যে এটা কি অসুখ আদৌ। তো আমি প্রথমে বলি যে এটা ঠিক অসুখ নয়, এটা ডেভেলপমেন্টের ডিলে। কিন্তু এটাই সাইকিয়াট্রি বলুন বা মনোরোগ বলুন বা বাচ্চাদের ডেভেলপমেন্ট বলুন, এই এডিএইচডিতেই সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গেছে একটা নিউরোবায়োলজিক্যাল বা নিউরোলজিক্যাল একটা কারণের। সেটা হচ্ছে এই যে আমি বললাম আমাদের ফ্রন্টাল লোব থাকে এই অংশটায়, এই জায়গাটাতে, এখানে ডোপামিন কম থাকার কারণে ফ্রন্টাল লোবটা ঠিকঠাক অ্যাক্টিভেট হয় না। মানে যে আমাদের ব্রেনের ম্যানেজার, ধরুন এই ফ্রন্টাল লোবটা হচ্ছে আমাদের ম্যানেজার, তিনি ঘুমিয়ে আছেন, মানে ডোপামিন যেহেতু ওখানে কম আছে, ফলে বাকি ব্রেনের যা অংশ আছে সে যা ইচ্ছা হচ্ছে করে যাচ্ছে। তো এই জায়গাটা রিসার্চ বলছে ডোপামিন না বাড়ালে আমি যতই কাউন্সিলিং করি না কেন ও আলটিমেটলি কিছু লাভ হবে না। এবং রিসার্চ এটাও বলেছে যে কাউন্সিলিং প্লাস ওষুধ, শুধু ওষুধ, কোনো ট্রিটমেন্ট নয়। এখানে দেখা গেছে কাউন্সিলিং এবং কোনো ট্রিটমেন্ট নয়, এই দুটোর এফেক্ট প্রায় এক। ওষুধ এবং ওষুধ প্লাস কাউন্সিলিং, এই দুটোর এফেক্ট প্রায় এক। অর্থাৎ ওষুধ এখানে মাস্ট। কাউন্সিলিং তাহলে করবো কি করবো না? কাউন্সিলিং করব, সেটা নিয়ে আমি পরে আসছি। তাহলে ওষুধ কি কি আছে? তাহলে আমি যেহেতু বললাম ব্রেনে ডোপামিন বাড়িয়ে ব্রেনটাকে স্টিমুলেট করতে হয়, কারণ অ্যাকচুয়ালি ওদের ফ্রন্টাল লোব ঘুমিয়ে থাকে। তো স্টিমুলেট যেহেতু করতে হয়, ওষুধের নামই হচ্ছে স্টিমুল্যান্ট। এখানে আমাদের ভারতে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মিথাইল ফেনিডেট। এটা নানা রকম ব্র্যান্ডে পাওয়া যায় এবং নানা রকম প্রিপারেশনে পাওয়া যায়। একটা হচ্ছে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে শরীরের মধ্যে রিলিজ হয়, একটা হচ্ছে দিলাম হঠাৎ করে তাড়াতাড়ি রিলিজ হয়, তাড়াতাড়ি কমে যায়। তো এক একটার এক এক রকম কাজ। এটাই বেস্ট ওষুধ। এটাতে কি হয়, মনঃসংযোগ, একাগ্রতা এগুলো বাড়ে, প্ল্যানিং বাড়ে, আস্তে আস্তে ও একটা সারাদিনের রুটিনটাকে আস্তে আস্তে ঠিক করে এবং তার সাথে চঞ্চলতা কমে, রাগ কমে, ইম্পালসিভিটি কমে। 70 থেকে 80% চান্স এই ওষুধ দিলে ভালো ফল হবে।
1-2% চান্স এই ওষুধ দিয়ে উল্টো ফল হতে পারে, আরো বেড়ে যেতে পারে, সেটা ডাক্তার বলে দেবেন। এরপরে যে ওষুধটা আমরা দিই, যদি আমরা কোনো কারণে মিথাইলফেনিডেট না দিতে পারি তখনই আমরা দ্বিতীয় ওষুধটায় যাই, সেটা হচ্ছে অ্যাটোমক্সিটিন। এইটা ব্রেনের মধ্যে ডোপামিন এবং আরেকটা কেমিক্যাল নরঅ্যাড্রিনালিন বাড়ায়। তো এটাও মোটামুটি 60% চান্স যে ভালো করবে, এটারও 1% চান্স যে উল্টো ফল করতে পারে, যে বাচ্চা আরো চঞ্চল হয়ে গেল। এছাড়া আরেকটা ওষুধ আছে যেটা খুবই পুরনো ওষুধ, লোকে এটাকে প্রেশারের ওষুধ বলে ভুল করে, অনেক সময়তেই বলে যে এটা তো প্রেশারের ওষুধ, কিন্তু না, এটা আমেরিকান যে ড্রাগ অ্যাসোসিয়েশন এবং ভারতের যে ড্রাগ অ্যাসোসিয়েশন এটাকে এডিএইচডির জন্য অনুমোদন দিয়েছেন, সেটা হচ্ছে ক্লোনিডিন। এবং এটা বাচ্চাকে মেনলি চঞ্চলতা এবং ইম্পালসিভিটি কমায়, মনোযোগ বাড়ায়, অতটা হয়তো বাড়াতে নাও পারে। তাহলে এই তিনটে হচ্ছে মেন ওষুধ। তো এইগুলো প্রত্যেকেই সেফ, বাজারে আছে। কিছু কিছু প্রিকশন আমাদের নিতে হয় দেওয়ার আগে, সেটা অবশ্যই আপনারা বলবেন যে বাচ্চার কোনো হার্টের অসুখ আছে কিনা, সেটা আমাদের জানা উচিত ওষুধটা দেওয়ার আগে। আর ওষুধ দেওয়ার পর বিশেষ করে মিথাইলফেনিডেট আর অ্যাটোমক্সিটিন, বাচ্চার খিদে, ঘুম আর ওজন এইটা একটু মনিটর করতে হয়। কারণ দেখা গেছে ওদের খিদে একটু কমে যেতে পারে, সেটা 10-20% কেসে দেখা যেতে পারে। খিদে কমলে ওজন কমতে পারে, ওজন কমলে সেটা আমরা মনিটর করলে বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। আর ঘুম, যেহেতু এরা ব্রেনকে অ্যাক্টিভেট করছে, স্টিমুলেট করছে, তো ঘুম কমতে পারে, এই জন্য এই ওষুধগুলো সাধারণত সকালে দেওয়া হয়। এছাড়া কমন কিছু প্রবলেম হয়, যেমন একটু পেটে ব্যথা হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, রেয়ার এগুলো। তাও আপনি অবশ্যই মনিটর করবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ডাক্তারের সাথে সবসময়তেই কাছে থাকবেন। তাহলে এটা হলো প্রথম পার্ট, কি কি ওষুধ আছে। আমরা এরপর দ্বিতীয় পার্ট, যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওষুধ তো দিলেন, কদিন চলবে, ওষুধ দিয়ে কি ঠিক হয়ে যাবে? তো আমি এটাই বলবো যে এডিএইচডি যেহেতু নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম, এটা আস্তে 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 ব্রেন গ্রোথ যত হতে থাকে তত আস্তে আস্তে এটা কমতে থাকে। এবং আমাদের এই ফ্রন্টাল লোবটা ম্যাচিওর হতে 20-25 বছর বয়স অবধি সময় লাগে। তো 10 জনের মধ্যে 7 জন, মানে প্রায় 70% দেখা গেছে 15-25 বছরের বয়সের মধ্যে ন্যাচারালি এডিএইচডি থেকে বাইরে চলে আসে। ওদের মন সংযোগ ঠিক হয়ে যায়, একাগ্রতা ঠিক হয়ে যায়, চঞ্চলতা ঠিক হয়ে যায়। কিন্তু 10 জনের মধ্যে 30 জন তারপরেও এডিএইচডি চলতে পারে এবং ওদের হয়তো সারা জীবনও চলতে পারে। তো এটা আমরা আগে থেকে বুঝতে পারি না, কার কমবে কার কমবে না। তো আমরা কি করি, ওষুধ চলে 2 বছর, যদি বাচ্চা স্টেবল থাকে এবং যদি সামনে কোনো বড় পরীক্ষা না থাকে এবং যদি সেরকম কোনো সাইড এফেক্ট না হয়, আমরা আস্তে আস্তে ওষুধটা কমাই এবং দেখি যে ওষুধের আর দরকার আছে কিনা। যদি দেখি দরকার হচ্ছে তখন আবার দিই, আবার 2 বছর দেখি, এইভাবে। তো মনিটরিং করতে থাকলে এবং ডাক্তারের কাছে 3 মাস থেকে 6 মাসে একবার করে আসতে থাকলে এগুলো নিয়ে ভয়ের কিছু নেই যে এত লম্বা সময় ধরে এই ওষুধ দেওয়া যাবে কিনা। কারণ MTA বলে একটা স্টাডি, সেটা 2007 সালে শুরু হয়েছিল, এখন 2025, 18 বছর পেরিয়ে গেছে। ওই 1400 জন বাচ্চাকে 5 থেকে 7 বছর বয়সে নিয়ে এই ওষুধগুলো শুরু করেছিল এবং তাদের এখনো ফলো আপ হচ্ছে এবং তারা যথেষ্ট ভালো আছে। যাদের ট্রিটমেন্ট করা হয়নি, যে বাচ্চাদের যাদের এডিএইচডি আছে, তাদের থেকে তারা যথেষ্ট ভালো করেছে। তো রিস্ক আছে কিন্তু অল্প, এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এটাই বুঝলাম যে এডিএইচডির জন্য ওষুধ দরকার, সেরকম ভয়ঙ্কর কোনো সাইড এফেক্ট নেই, যে কটা আছে আমাদের মনিটরিং করতে হবে। হার্টের অসুখ থাকলে সাবধান হতে হবে, এবং ওষুধ সারা জীবন নাও চলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ওষুধ একটা সময়ের পরে বন্ধ করাই যায়। বেশিরভাগ বলবো না, অন্তত 50-70% বন্ধ করা যায়। ঠিক 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 আছে, ঠিক আছে, জানলাম। নমস্কার। নমস্কার।